সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। তো তোমরা যারা এইচএসসি 2022 সালের পরীক্ষার্থী রয়েছে, তো তোমাদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো তোমাদের অ্যাসাইনমেন্ট নং 2, আর তোমাদের যেটা করতে বলা হয়েছে সেটা এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে। আর তোমাদের এই বিষয় করতে হচ্ছে 110। আর তোমাদের অ্যাসাইনমেন্টের অনুচ্ছেদটি দেওয়া হয়েছে, রবির বাবার 2 বিঘা জমি আছে, উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো। এটা তোমাদের অনুশীলন দেওয়া হয়েছে। আর তোমাদের যেটা করতে বলা হয়েছে সেটা হলো বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা, অর্থাৎ বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারাগুলো উল্লেখ করতে বলা হয়েছে। এরপর 2 নম্বরে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান করতে, এটা দেওয়া হয়েছে। এরপর তোমাদের বলা হয়েছে কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটি এর ব্যবহারের সুফল। এটা যদি একটু বড় আছে, তারপর তোমাদের এটা দেখে তোমরা 2-3 বার দেখার পরে এটা এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা এটা করতে পারবা। এরপরে 4 নম্বরে বলা হয়েছে কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন করো। তো এটাও একটু বড় আছে, তো তোমাদের সবকিছু মিলে একটু বড় হবে আজকের অ্যাসাইনমেন্টটা। তারপরেও তোমরা এটা দেখবে আশা করি, এবং একবার জায়গায় 2 বার দেখে ভালো করে নিজের মতো করে বুঝে তারপরে তোমরা এটা লেখা শুরু করবে। তোমরা দেখে হুবহু কপি না করাটাই এখন বর্তমানে ভালো, কারণ তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার রেজাল্টও হতে পারে, এমন একটা সম্ভাবনাও আছে। এই জন্য তোমরা এটা আগে ভালো করে দেখবে, তারপরে বুঝবে, তারপরে তোমরা লেখা শুরু করবে। আমার এই লেখা থেকে কিছু নিলে, কিছু তোমরা বই থেকে সংগ্রহ করলে, আর কিছু তোমার নিজের ক্রিয়েটিভিটি থেকে লেখে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবে। তো চলো দেরি না করে সরাসরি তোমাদের উত্তরপত্রে চলে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 আর তোমাদের পরীক্ষা 2022, যারা তোমরা 2022 সালে পরীক্ষার্থী আছো তোমাদের সবাইকেই উত্তরপত্রের স্বাগতম। তো তোমাদের বিষয় অর্থনৈতিক দ্বিতীয় পত্র দ্বিতীয় সপ্তাহ। তো অনুচ্ছেদটি যেমন বলা হয়েছিল, রবির বাবার 2 বিঘা জমি আছে, উক্ত জমির আলোকে একটি টেকসই কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো। আর তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছিল এই 4টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো প্রথমটাই ছিল বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা। তো চলো এই প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেই। তো দেখে নেওয়ার আগে তোমরা একটু ভূমিকা স্বরূপ এরকম লিখতে পারো, রবির বাবার 2 বিঘা জমি টেকসই পরিবেশের বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করার জন্য আমাদের নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে। নিম্নে রবির বাবার 2 বিঘা জমিতে টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করা হলো। এটুকু লেখার পরে তোমরা তোমাদের উত্তরটি লেখা শুরু করবে। যেমন ছিল প্রথম প্রশ্ন, যেমন ছিল বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা, এখানে তোমরা ধারণা দিয়ে দিবে, তারপরে কিংবা এখানে ধারাও দিতে পারো, সমস্যা নাই। এরপর তোমরা লেখা শুরু করবে বাংলাদেশে বর্তমানে কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাধীনতার পর কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি, অথচ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে খাদ্য গ্রহণকারীর সংখ্যা। বিদ্যমান কৃষি ভূমিতে বসতবাড়ি নির্মাণ ও নগরায়নের ফলে কৃষির উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়ার সত্ত্বেও কৃষি উৎপাদন বাংলাদেশের সফলতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পরিবর্তন উৎপাদনের কৌশল, উপকরণ সমূহ প্রয়োগ, মৎস্য উদ্ভিদ ও পানি সম্পদের পরিচর্যা, উৎপাদনের পরিমাণ ইত্যাদির ক্ষেত্রে বেশি লক্ষণীয়। তো এরপরে তোমরা এরকম লিখে দেবে যে খাদ্যশস্য উৎপাদন। তো এর আবার ক, খ, গ এরকম করে লিখতে হবে। এজন্য তোমরা লিখবে বর্তমান কালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উদ্ভাবিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এমন বাড়ছে, বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে প্রায় 37টি উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে দেশে। এরপরে খ লিখবে এরকম, মানুষ ও পশু চালিত নাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার, ভাড়ায় চালিত ট্রাক্টর বাহিত নাঙ্গল, শস্য মাড়াইয়ের যন্ত্র ইত্যাদি ব্যবহার চলছে। এরপরে গ নাম্বার আছে, গোবরের সারের পরিবর্তে বিভিন্ন ধরনের কৃত্রিম সার ও কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃষ্টিপাতের পরিবর্তে যন্ত্র নির্ভর পানি সেচের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। শস্য বহুমুখীকরণ শস্য উৎপাদনে পরিবর্তনের ধারায় আরেকটি রূপ। আবার এক জমিতে এখন বছরে 2-3টির শস্য চাষ চলছে। কৃষক তার জমির আইলে ফলের গাছ লাগাচ্ছে, জমি পতিত না রেখে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে। ফলে নিবিড় চাষের মাত্রা ও আওতা বাড়ছে। শস্য উৎপাদন পরিমাণও
এনেছে দারুণ পরিবর্তন, যা নিচের সারণী থেকে লক্ষণীয়। উদ্ভাবিত নতুন প্রযুক্তির প্রকৃতি ব্যবহার করতে হবে। কৃষকের খামারে মাঠে দ্রুত পৌঁছাতে বর্তমান কৃষি সম্প্রসারণ কৌশল এবং মোবাইল ফোন সংযোজনের মাধ্যমে ইলেকট্রনিক এগ্রিকালচার তথা ই কৃষি প্রচলিতর প্রয়োজন। এরপরে রয়েছে কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। আর কৃষির উন্নয়ন বহুলাংশে নির্ভর করে তথ্য ও প্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহারের উপর। বাংলাদেশের কৃষি উন্নয়ন তো বটেই, পরিবর্তনশীল কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি ব্যবহার সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিশ্ব এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। এরপর লিখবে 2014-15 অর্থবছর দেশের জিডিপির সমন্বিত কৃষি খাতের অবদান ধরা হয় শতকরা 15.96 ভাগ। অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমান দেশের অভ্যন্তরীণ উৎপাদন কৃষি খাতের অবদান অনেক কমে এসেছে। দেশের শিল্প, সেবা ও ব্যবসা ক্রমেই উন্নত হওয়ায় এমনটি হয়েছে। জিডিপিতে কৃষির উল্লেখযোগ্য অবদান ক্ষেত্রে যথেষ্ট তারতম্য দেখা যায়। উপখাতগুলোর মধ্যে শস্য ও শাকসবজির উপখাতের অবদান সবচেয়ে বেশি। তারপর রয়েছে পানি সম্পদ, বনজ সম্পদ উপখাত। সার্বিক বিবেচনায় মৎস্য খাতের অবদান পানি সম্পদ ও বনজ সম্পদের উপখাত থেকে বেশি। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্নে যেমনটি বলা হয়েছিল, জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান। তো এখন তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটি চলো দেখে নেই। তো তোমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের জনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান। এটা লেখার পর তোমরা এরকম লেখা শুরু করে দিবে। বাংলাদেশের ভূখণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশই ঢালু। এর ফলে নদ নদী গতিপথ উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এই ধরনের ভৌগোলিক অবস্থা জনিত কারণে বাংলাদেশ প্রায় প্রতি বছরেই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রতিকূল অবস্থা দেখা যায়। জলবায়ুগত কোনো কোনো উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য উপকূল পরিবেশ সৃষ্টি করে। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ু উপাদানগুলোর মধ্যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি উল্লেখযোগ্য। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশে প্রায় প্রতি বছরেই ঘূর্ণিঝড় হয়ে থাকে। দেশের দক্ষিণ অঞ্চলের সমুদ্র উপকূল এলাকায় এর তীব্রতা বেশি। উপকূলে প্রায় 2.85 মিলিমিটার হেক্টর এলাকায় প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন তা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকারে স্থলভাগের দিকে আসে। এর ফলে সমুদ্রের লবণাক্ত পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচু হয়ে অল্প সময়ের মধ্যে স্থলভাগে ঢুকে পড়ে। তো এরপর তোমরা বন্যা। সাধারণভাবে নদী, নালা, খাল, বিল দিয়ে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পানি বয়ে গেলেই বন্যা দেখা দেয়। বন্যা বাংলাদেশের অতি স্বাভাবিক ঘটনা। কোনো কোনো বছর দেশের বিভিন্ন অঞ্চলে, আবার কোনো কোনো বছর বিভিন্ন সময় বন্যার বাংলাদেশে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। বৃষ্টির জলীয় বাষ্প সমুদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়। এই মৌসুমী বায়ু উত্তরের পাহাড়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকের ক্রমশই ঢালু হয়। বৃষ্টিপাতের পানি নদ নদী দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে যায়। এরপর তোমরা দিতে পারো খরা। খরা বাংলাদেশের একটি অতি পরিচিত ও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। খরার কারণে এদেশে 30 থেকে 70% পর্যন্ত ফসল হানি হতে পারে। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও উন্নতির জন্য মাটিতে প্রয়োজনীয় পানি ঘাটতি হলো সেই অবস্থাকে খরা বলা হয়। যে মৌসুমে সাধারণত মাটিতে রসের এই ঘাটতি অবস্থা থাকে তাকে বলা হয় খরা মৌসুম। খরার প্রধান প্রধান কারণগুলোর হলো অনাবৃষ্টি, সেচের পানির অভাব, প্রখর রৌদ্রতাপ ও বেলে বা ঢালু জমিতে কোনো আচ্ছাদন না থাকা। খরা অবস্থায় চারা গাছ খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়। খরাকে তীব্র ও মাঝারি সাধারণ এই 3 ভাগে ভাগ করা হয়। বাংলাদেশের সকল মৌসুমে খরা দেখা দিতে পারে। বরেন্দ্র অঞ্চল ও গঙ্গা পলিমাটি এলাকায় নবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলায় প্রায় 10 লক্ষ হেক্টর জমিতে প্রতি বছর প্রচন্ড খরা দেখা দেয়। এরপর তোমরা এই পয়েন্টটা দিয়ে দিতে পারো যে বৃষ্টি ও জলোচ্ছ্বাস ফসল রক্ষণ কৌশল, অর্থাৎ বৃষ্টি ও জলোচ্ছ্বাসে তোমরা কিভাবে ফসল রক্ষা করতে পারো সেই একটা কৌশল দেওয়া হয়েছে এখানে। তো এটা তোমরা লিখে দিতে পারো। 1 নম্বরে বলা হয়েছে অতিবৃষ্টি। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে।
এই সময় কখনো কখনো একটানা প্রচুর বৃষ্টি হয়ে থাকে, একে অতিবৃষ্টি বলে। অনেক ফসলের গাছের গোড়ায় নেতিয়ে বা হেলে পড়ে, এক্ষেত্রে গাছের চারার গোড়ার মাটি দিয়ে সোজা করে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হয়। এ সময় শাকসবজি মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরপরে রয়েছে অনাবৃষ্টি। যদি শুষ্ক মৌসুমে একটানা 15 দিন বা এর বেশি দিন বৃষ্টি না হয় তখন আমরা তাকে অনাবৃষ্টি বলি। অনাবৃষ্টির হাত থেকে ফসল রক্ষার জন্য আমরা সেচ দিয়ে থাকি। বৃষ্টি নির্ভর আমন ধান চাষের ক্ষেত্রে যদি অনাবৃষ্টি দেখা দেয় তবে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে, জমিতে নিড়ানি দিতে হবে। শীতকালীন সবজির ক্ষেত্রে ঝাবড়া প্রয়োগ করে পানির সংরক্ষণ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের 3 নম্বর পয়েন্ট, শিলাবৃষ্টি। তো শিলাবৃষ্টি বাংলাদেশে সাধারণত মার্চ এপ্রিল মাসে বৃষ্টিপাত হয়। শিলাবৃষ্টির কারণে বিশেষ করে রবি ফসল যেমন পেঁয়াজ, রসুন, গম, আলু ইত্যাদি নষ্ট হয়। শিলার আকার ও পরিমাণের উপর ক্ষতি নির্ভর করে। ক্ষতি বেশি হলে এসব ফসল ক্ষেত থেকে সংরক্ষণ করে ফেলতে হয়। কিছু ফসল বাড়ন্ত অবস্থায় শিলার আঘাতে ডালপালা ভেঙে নষ্ট হয়। এক্ষেত্রে ভাঙ্গা ডালপালা ছাঁটাই করে সার ও সেচ দিয়ে যত্ন নিলে ফসলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এরপর রয়েছে খরা অবস্থায় ফসলের রক্ষণাবেক্ষণ কৌশল। পয়েন্টটা রয়েছে সেটা হলো উপযুক্ত ফসল বা ফসলের জাত ব্যবহার। তো তোমরা এই পয়েন্টটা লেখার পর তোমরা লেখা শুরু করে দেবে। খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্প আয়ু জাতের অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের চাষ করতে হবে। যেমন আমন মৌসুমে বিনা ধান, ব্রিক ধান 33 এক মাস আগে পাকে। এর ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসের খরা থেকে ফসল রক্ষা করা যায়। বিজয় প্রদীপ গমের 2টি খরা সহনীয় জাত রয়েছে, এটাও তোমরা লিখে দিতে পারো। এরপর 2 নম্বর রয়েছে মাটির ছিদ্র নষ্টকরণ। খরা কবলিত এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর মাটিতে অগভীর চাষ দিয়ে রাখতে হবে। এতে করে মাটির উপরিভাগ সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। এরপর 3 নম্বর পয়েন্ট তোমাদের বলা হচ্ছে অগভীর চাষ। তো অগভীর চাষ দিয়ে মাটির আর্দ্রতা রক্ষা করতে হবে। প্রতি চাষের পর মই দিয়ে মাটিকে আঁটসাঁট অবস্থায় রাখতে হবে, এতে মাটিতে পানির অভাব পূরণ হবে। এরপর 4 নম্বর রয়েছে তোমাদের জাবরা প্রয়োগ, অর্থাৎ শুকনো খড়, লতা পাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি দ্বারা ঢেকে দিলেও আর্দ্রতা সংরক্ষিত থাকে। এর ফলে সূর্যের তাপ পানি বাষ্প পরিণত হতে পারে। পলিথিন সেটও ব্যবহার করা হয়, এতে আগাছার উপদ্রবও কম হয়। এরপর যেহেতু প্রশ্নটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শুধু এখানে দেখা দিচ্ছি, তোমরা এটা লিখতেও পারো, আর না তোমরা এটা দেখে দেখে পড়ে নিতে পারো। যেমন খরা পশু পাখির রক্ষা কৌশল, মানে খরার সময় পশু পাখি কিভাবে তোমরা রক্ষা করবে এর একটা কৌশল দেওয়া হয়েছে, এটা তোমরা দেখে তারপর লিখতেও পারো। এরপর তোমাদের 3 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে কৃষিতে পারমাণবিক শক্তির জৈব শক্তি আইসিটি এর ব্যবহারের সুফল। তো এটাও আমি অনেক বড় হয়ে যাচ্ছে জন্য আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা এটা দেখে দেখে লিখে নিতে পারো। তো এটা তোমাদের প্রশ্ন, এর উত্তর এখান থেকে উত্তর লেখা শুরু করতে পারো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টটা অনেক বড় আছে, তোমরা একটু দেখে দেখে তোমাদের আইডিয়া নিতে পারো। এখান থেকে দেখে দেখে তোমরা তোমাদের উত্তরটি কমপ্লিট করতে পারো। তো দেখতে থাকো, তোমাদের অ্যাসাইনমেন্টটি একটু বড় হবে। আমি ভিডিও শুরুতেই বলছি এই অ্যাসাইনমেন্টটি একটু বড় আছে, তোমরা একটু দেখে দেখে তারপরে লিখবে। 4 নম্বর পয়েন্ট হিসাবে দিতে পারো কৃষি উৎপাদন সর্বাধিক করার ক্ষেত্রে। এখান থেকে কিছু লিখে দিতে পারো যে কৃষি উৎপাদন সর্বাধিক করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ সময় মতো ও প্রয়োজনীয় পরিমাণে সংগ্রহ করা দরকার। এরপর 5 নম্বর আছে রোগবালাই দমন, এটা সম্পর্কে একটু লিখে দিতে পারো। নতুন হবে, দন্ত্য হবে। নতুন উদ্ভিদ বীজ ব্যবহার করতে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির আক্রমণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তো এখান থেকে একটু লিখে দিতে পারো। এরপর এটা তোমাদের 4 নম্বর প্রশ্ন। তো তোমাদের 4 নম্বর প্রশ্ন তোমরা লিখতে পারো এখান থেকে শুরু করে, কৃষির টেকসই উন্নয়নের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক তথ্য প্রযুক্তি রয়েছে। এইসব তথ্য প্রযুক্তি কৃষকের ব্যবহার উপযোগী ও সহজলভ্য করে স্বল্প সময়ের মধ্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। জীবনযাত্রার মান বাড়বে, কৃষি লাভজনক ও ঝুঁকিপূর্ণ হবে, কৃষি লাভজনক ও ঝুঁকিমুক্ত হবে। তরুণ উদ্যোক্তারা এই খাতে এগিয়ে আসবে। কৃষিতে নতুন পানের সঞ্চয় হবে, এতে সংশয় কোনো অবকাশ নেই। এরপর তোমরা এরকম করে লিখে দিতে পারো। আমি শুধু দিয়ে যাচ্ছে, তোমরা এটা দেখে দেখে লিখে দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমরা এটা 1 বার, 2 বার, 3 বার দেখে দেখে এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারো। ধন্যবাদ সবাইকে।